হাই এভরিওয়ান, আনএকাডেমি WPSC ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আপকামিং টাইমে খুব তাড়াতাড়ি আমাদের প্রাইস হাইক হয়ে যাবে আনএকাডেমি প্লাসের। তোমরা এখনো পর্যন্ত যারা আমাদের সাথে প্লাসে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেতে পারো। 24 মাস কিংবা 12 মাসের সাবস্ক্রিপশন প্ল্যান তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে এই মুহূর্তে যে প্রাইসে। খুব তাড়াতাড়ি কিন্তু এই প্রাইসটি অনেকটাই হাইক হয়ে যাবে এবং এই প্রাইস হাইককে অ্যাভয়েড করার জন্য অঙ্কিতা লাইভ কোডটি তোমরা ব্যবহার করতে পারো তোমাদের বেটার প্রিপারেশনের ক্ষেত্রে। এবং এই লিমিটেড অফারের মাধ্যমে যারা এখনো পর্যন্ত নিজেদের প্রিপারেশনটাকে ঠিক কিভাবে শুরু করবে, কোথা থেকে শুরু করবে বুঝে উঠতে পারছো না, তাদেরকে বলবো আমাদের ডিফারেন্ট এডুকেটররা তোমাদের পাশে আছেন। প্রত্যেকটি এডুকেটরের মাধ্যমে তোমরা আমাদের সাথে ক্লাসেস করতে পারো। ইচ অ্যান্ড এভরি টপিকের মাধ্যমে তোমরা নিজেদের লক্ষ্যের দিকে পৌঁছে যেতে পারো। এরকম আগমন সিরিজের আমাদের দেখো ব্যাচ নাম্বার 23, যেটি 6 অক্টোবর জাস্ট কিছুদিন আগেই স্টার্ট হয়েছে এবং এই ফাউন্ডেশনটিকে তোমাদের খুব ইম্পর্টেন্টলি স্ট্রংভাবে গ্রো করানো দরকার প্রিলিমস অ্যান্ড মেন্সকে টার্গেট রেখে। আমাদের প্রচুর নতুন নতুন কোর্সেস আসছে, আমি তোমাদের হিস্ট্রি পড়িয়ে থাকি। আজকের সেশনটিও আমরা হিস্ট্রি সম্পর্কেই আলোচনা করব। মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি ফ্রিডম স্ট্রাগলের এই যে কোর্স, এখানে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারকে নিয়ে আমরা আলোচনা করব এবং এই প্রত্যেকটি পার্ট আমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হবে তোমাদের প্রিপারেশনের উদ্দেশ্যে। এখানে বিভিন্ন সাবজেক্টের কোর্স করানো হয়। ইট মিনস ওয়ান স্টপ সলিউশন ইজ WBPSC সাবস্ক্রিপশন আনএকাডেমির। সেই সাবস্ক্রিপশনটি করে নিলে তোমাদের এই ভয়টি পেতে হবে না যে ঠিক কোথায় গিয়ে পড়বো, কিভাবে পড়বো, কেমনভাবে প্রিপারেশনটি নেব। প্রত্যেকটি ডেটাই আমাদের প্রিপারেশনের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। প্রত্যেকটি কোর্স তোমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিংকে মাথায় রেখে করানো হচ্ছে। তোমাদের জন্য বিভিন্ন আলাদা আলাদা যে প্রগ্রেস যাতে হয় তোমাদের, তাই প্রত্যেকটি জায়গাকে খেয়াল রাখার চেষ্টা করা হচ্ছে। ডেসক্রিপশনে আমার প্রোফাইলে লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। যদি মনে হয় তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে চাও, স্পেশাল ক্লাসেসগুলোই আগে করো। ইন্টারঅ্যাক্টিভ সেশনস, লার্নারদেরকে পোল প্রোভাইড করা হয়, কখনো কোনো ক্লাস তোমাদের মিস হবে না। লেকচার নোট তোমরা আফটার দি ক্লাস ডাউনলোড করে নিতে পারবে ফ্রি অফ কস্ট। এনি টাইম এনিওয়্যার তোমরা তোমাদের প্রিপারেশনের দিকে নজর রাখতে পারবে। তাই সুস্থ স্বাভাবিকভাবে নিজেদের প্রিপারেশনকে টেনশন ফ্রিভাবে যদি এগিয়ে নিয়ে যেতে চাও, অবশ্যই আমাদের সাথে ক্লাসে যুক্ত থাকো। 1 মান্থের সাবস্ক্রিপশন, 3 মাস, 6 মাস, 12 মাস, 24 মাসের সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে। 24 মাসের সাবস্ক্রিপশন প্ল্যানে মান্থলি তোমাদের 633 পে করতে হচ্ছে। 12 মাসের সাবস্ক্রিপশন প্ল্যানে 871 পে করতে হচ্ছে। তার উপরেও আবার 10% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। তাই যদি মনে হয় এই কম খরচে নিজেদের প্রিপারেশনকে একদম আলটিমেট সাকসেসে এগিয়ে নিয়ে যেতে চাও, অবশ্যই অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করলে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে গিয়ে কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড PDF নোট, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনসের মাধ্যমে কানেক্টেড থাকতে পারো। তো আজকে সেশনটিকে শুরু করা যাক। নিজেদের অনেক টিচাররা রয়েছেন, প্রত্যেকের সাথে সম্পূর্ণভাবে প্রগ্রেস ওয়াইজ গ্রো করে যেতে পারো। নিজেদের সম্পূর্ণ সিলেবাসের কভারেজ পেয়ে যেতে পারো টেস্ট সিরিজ এবং মক টেস্টের মাধ্যমে। নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যাও। আজকের সিরিজটিকে স্টার্ট করা যাক আর দেরি না করে। হাই এভরিওয়ান, আজকের সেশনটা শুরু করা যাক। ইচ অ্যান্ড এভরিডে তোমাদের সাথে নতুন নতুন সেশনস নিয়ে আমি আসছি, যার একটি অন্যতম উদ্দেশ্য তোমাদের পাশে থাকার, তোমাদের প্রিপারেশনটিকে অনেক সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার। সো আনএকাডেমি প্ল্যাটফর্মে তোমাদের সাথে যে সিরিজগুলি আমরা কন্টিনিউয়েশন করছি, বিশেষ করে হিস্ট্রি অনেকটা ইম্পর্টেন্ট সাবজেক্ট তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে, এবং সেই হিস্ট্রিকে মাথায় রেখে, বিশেষ করে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিকে মাথায় রেখে আমরা যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে আলোচনা করব, তার প্রথম প্রশ্নের আমরা যাই। 100টি প্রশ্ন তোমাদের সাথে এই সিরিজে আমি আলোচনা করব। সময় হয়তো একটু বেশি লাগবে, কারণ প্রত্যেকটি প্রশ্নকে ধরে ধরে আলোচনা করব ডিটেল অ্যানালিসিসের সাথে। সিরিয়াস যে সমস্ত স্টুডেন্টরা থাকবে তাদের আমার মনে হয় এই সিরিজটি অনেকটাই হেল্প হবে।
এবং এই সিরিজ দেখার পরে যদি বোধ হয় কি হ্যাঁ কোনো জায়গায় প্রবলেম হচ্ছে, কমেন্ট সেকশন ওপেন রইল, নিশ্চয়ই কমেন্ট করো, চেষ্টা করব তোমাদের সলিউশন প্রোভাইড করার। প্রত্যেকটি প্রশ্নকে ধৈর্য করে দেখো, সমস্ত লেভেলের স্টুডেন্টের জন্যই, মানে যারা বিগিনার, তারপর মডারেট, অ্যাচিভার, প্রত্যেকের জন্য, অ্যাডভান্স লেভেলের প্রত্যেকের জন্য কোশ্চেন রয়েছে। তাই নিজের পরিস্থিতি বুঝতে গেলে এই সিরিজটা তোমাদের অনেকটা হেল্প করবে। এবং প্রত্যেকটা কোশ্চেনের রেসপেক্টে আমি কিন্তু তোমাদেরকে ডেসক্রিপটিভ আলোচনা করব, যেটি তোমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ হবে। আমাদের প্রথম প্রশ্ন, হু লেড দি ফাউন্ডেশন অফ পর্তুগিজ পাওয়ার ইন ইন্ডিয়া? পর্তুগিজ পাওয়ার ইন্ডিয়াতে ফাউন্ডেশন করেছিলেন কে? সো এখানে পর্তুগিজদের কথা মাথায় এলেই হয়তো ভাস্কো দা গামার কথা হয়তো প্রথমেই মাথায় চলে আসে, বাট একটু নিজেদের অজান্তে আমরা কিন্তু ভুল করে ফেলতে পারি, বিকজ ভাস্কো দা গামা জার্নিটা স্টার্ট করলেও পর্তুগিজদের যে পাওয়ারটা সেটা কিন্তু উনি স্টার্ট করেননি। এখানে বার্থেলেমো দিয়াস তো আসছেই না, আমাদের চলে আসছে উত্তর অ্যালফেন্সো দে আলবাকিউরি। এবার অনেক সময় অনেকে ভাবতে পারো এখানে ডেনিস লেখা রয়েছে, বাট আমরা তো পুরো নাম নাও জানতে পারি, তাই এতটা কিন্তু গভীরে গিয়ে ভাববে না, ডাইরেক্টলি তোমার ব্রেন যেটা বলছে সেটাকে টিক করে দেবে। সো এখানে আলফেন্সো দে আলবাকিউরিকে নিয়ে যদি আমরা কথা বলি, দেখো প্রথমত ভাস্কো দা গামা এখানে ফার্স্ট এখানে রুটটা, ট্রেড রুটটা খুঁজে বার করলেন, বিকজ ইউরোপ থেকে এই যে ইন্ডিয়ার মধ্যে বিজনেসের যে ট্রেড রুট, সেটা সেই সময়ে অত্যন্ত পরিমাণে প্রয়োজনীয় একটি বিষয়বস্তু ছিল। এবং ওয়ার্ল্ড লেভেলে অনেকটাই ইন্ডিয়ার যে গুডসগুলো, সেগুলোর প্রয়োজনীয়তা ইউরোপিয়ান বাজারে অনেকটাই বেড়ে যায়। এবার এই চাহিদার অতিরিক্ত প্রকাশ বাধ্য করে নতুন রুট খুঁজে বার করতে। এই নতুন রুট খুঁজে বার করার পরবর্তী টাইমে যখন দেখা যায় ভাস্কো দা গামা এখানে বেশ ভালো রকম ব্যবসায়িক উন্নতি হয়েছে তার, তো সেই ব্যবসায়িক উন্নতিকে দেখে অন্যান্যরাও ভাবতে থাকে তাহলে আমরাও সেই পথে যাত্রা করতে পারি। তো এই যাত্রা করার উদ্দেশ্যে আস্তে আস্তে একটা ডেভেলপমেন্ট শুরু হয় ওই ট্রেড রুট বরাবর। এবার ওই ডেভেলপমেন্টে প্রথম যিনি গভর্নর হিসেবে নিযুক্ত হন তার নাম ফ্রান্সিসকো, ফ্রান্সিসকো দে আলমেইরা। তো ফ্রান্সিসকোতে দেখো এফ আছে, আর আমি মনে রাখতে বলি তোমাদের ফার্স্ট বলে, তো প্রথম যিনি আসেন এফ আর এফ, ফ্রান্সিসকো দে আলমেইরা প্রথম ব্যক্তি। এবার এই যে ফ্রান্সিসকো দে আলমেইরার পরে যিনি আসেন তিনি হলেন অ্যালফেন্সো দে আলবাকিউরি। তো অ্যালবাকিউরি যিনি সাকসিড করেছিলেন অ্যালমেইরাকে পর্তুগিজ গভর্নর ইন ইন্ডিয়া স্বরূপ, ওনাকেই কিন্তু রিয়েল ফাউন্ডার অফ দি পর্তুগিজ পাওয়ার ইন ইন্ডিয়া বলা হয়। যদি বলা হয় প্রথম কে আসেন তাহলে অবশ্যই উত্তরটা হবে ফ্রান্সিসকো দে আলমেইরা, বাট যদি বলা হয় রিয়েল পাওয়ার কে স্থাপন করেন পর্তুগিজদের ইন্ডিয়াতে, তাহলে উত্তরটি হবে অ্যালফেন্সো দে আলবাকিউরি। অ্যালবাকিউরি গোয়া ক্যাপচার করেন সুলতান অফ বিজাপুরের থেকে 1510 খ্রিস্টাব্দে। প্রচন্ড ইম্পর্টেন্ট, আরো অন্যতম একটি প্রশ্ন। এবং ইন্টারেস্টিং ফিচার ওনার রুলের, উনি অ্যাবলিশন অফ সতীর সাথে কানেক্টেড। তার মানে দেখো রাজা রামমোহন 1829, আমরা কোথায় পাচ্ছি এখানে যুগ, তার আগে 1510-এর সময়ে এখানে আমরা দেখতে পাচ্ছি আলবাকিউরি সতীকে নিয়ে 1510 বা 1500 অ্যাপ্রক্সিমেটলি 12-র মধ্যে সতীকে নিয়ে, অ্যাবলিশন অফ সতীকে নিয়ে কথা বলছেন। তাহলে প্রথম কোন ইউরোপিয়ান, যদি এরকম প্রশ্ন আসে, বেন্টিংও অপশনে থাকলো, অ্যালফেন্সো দে আলবাকিউরিও অপশনে থাকলো, তাহলে কিন্তু আমার উত্তর হয়ে যেতে পারে, মানে যাবে আর কি, অ্যালফেন্সো দে আলবাকিউরি। হোপফুলি আমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার। নেক্সট প্রশ্ন, দ্য ল্যান্ড অফ বম্বে ওয়াজ গিভেন টু দি ইংলিশ প্রিন্স চার্লস অ্যাজ ডাউরি বাই দি। তো বোম্বে, আস্তে আস্তে দেখো আমি তোমাদের ক্রনোলজি ওয়াইজ মোটামুটি প্রশ্নগুলোকে রাখার চেষ্টা করেছি, 1857 পর্যন্ত বেশ ভালো রকমই রয়েছে, তারপরে যেহেতু ওটা ভাস্ট আমাদের
মডার্ন হিস্ট্রি হয়ে যায়, অতটা হয়তো সেই লেভেলের নেই, বাট আমি চেষ্টা করেছি। তোমাদের হিস্ট্রি যারা প্রথমবার পড়ছে তাদের একটা কাভার আপ হয়ে যাবে, আইডিয়া হয়ে যাবে যে কি পড়ছি, কেন পড়ছি। তো নেক্সট যে প্রশ্নটি আমাদের রয়েছে, দ্য ল্যান্ড অফ বম্বে ওয়াজ গিভেন টু দি ইংলিশ প্রিন্স চার্লস অ্যাজ ডাউরি বাই দি। তো বম্বের এখানে ডাউরি দিয়ে দেওয়া হয়েছিল কাকে? প্রিন্স চার্লসকে। কার দ্বারা, কাদের দ্বারা? তো এটি দেওয়া হয়েছিল পর্তুগিজদের দ্বারা। এবার ইংলিশ কোম্পানি আস্তে আস্তে দেখা যাচ্ছে যে পর্তুগিজরা চলে এসেছে, তারপরে ডাচ এসেছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ এসেছে, ড্যানিশ এসেছে, ফ্রেঞ্চ এসেছে, সকলে মিলে এখানে প্রভাব বিস্তার করছে। এবার এই প্রভাব বিস্তার করতে করতে দেখা যাচ্ছে ইংলিশ কোম্পানি আস্তে আস্তে এখানে আসলেও সেরকম স্মুথ প্রগ্রেস করতে পারছে না। কেন পারছে না? কারণ তাদের আগে যে ইউরোপিয়ান পাওয়াররা তারা অলরেডি এখানে বিদ্যমান, এবং সেই ইউরোপিয়ান পাওয়ারদেরকে এখানে ট্যাকেল করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তার জন্য পর্তুগিজ এবং ডাচ শুরুতে যে আসবে দাদাগিরি তো সেই দেখাবে। তো শুরুর দাদাগিরিতে এখানে ইংলিশ কোম্পানিরা সেই মতন করে বিস্তার করতে পারছে না। তো এই মুহূর্তে তারা কি করলো, তারা একটা সাইকোলজিক্যাল বলতে পারা যায় গেম এখানে অ্যারেঞ্জ করে নিল। বোম্বেকে কিং চার্লস টু, এখানে আমরা দেখতে পাচ্ছি বম্বে হ্যাড বিন গিফটেড টু কিং চার্লস টু বাই দ্য কিং অফ পর্তুগাল অ্যাজ ডাউরি। যখন এই চার্লস টু বিবাহ করলেন পর্তুগিজ প্রিন্সেস ক্যাথরিন ব্রিগেনজাকে 1662-তে। এবার দেখো, বিবাহ বন্ধনে আবদ্ধ দুজনের মধ্যে যে রাগারাগির সম্পর্ক, সেই সম্পর্কটা রাগারাগির থেকে বদলে গেল। এবং বোম্বেকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, এই যে বোম্বেটা ডাউরি হিসেবে পেলেন চার্লস টু পর্তুগিজদের থেকে, তিনি আবার কি করলেন, জামাই বাবু এখানে যিনি করলেন জামাই আর কি, তিনি আবার এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অ্যানুয়াল 10 পাউন্ডের বিনিময়ে 1668 সালে দিয়ে দিলেন তার রোজগারের উদ্দেশ্যে। বাট আলটিমেটলি পর্তুগালদের যে একটা স্থাপত্য ছিল, পর্তুগালদের যে একটা পাওয়ার ছিল, সেই পাওয়ারটা কিন্তু এরপর থেকে লুজ হওয়া শুরু করলো, বিকজ এই পার্টিকুলার বোম্বে লোকেশনটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে অনেকটা বেশি পরিমাণে, বলা যেতে পারে অনেকটা বেশি পরিমাণে সাকসেসের কারণ হিসেবে দাঁড়ালো। কারণ এই বোম্বে ওয়াজ মেড দি হেডকোয়ার্টার বাই শিফটিং দ্য সিট অফ দি ওয়েস্টার্ন প্রেসিডেন্সি, এবং সুরাট থেকে বোম্বেতে শিফট করে দেওয়া হলো এদের হেডকোয়ার্টারটা। এবার সুরাটে এসেছিল যাত্রাটা 1613-তে হয়েছিল, 1613। 1612-তে না ইংলিশদের সাথে পর্তুগিজদের একটা যুদ্ধ হয়েছিল, যদি জানা থাকে আমি সিরিজ ধরে এক একটা করে কোশ্চেন করব, দেখো রিলেট করতে পারো কিনা এবং আনসার করতে পারো কিনা। নেক্সট প্রশ্ন, হু ওয়াজ ফ্রান্সিসকো দে আলমেইডা? তার মানে আমরা দেখলাম ফ্রান্সিসকো দে আলমেইডা, এটার এক্সপ্লানেশন আমার মনে হয় না সেইভাবে কোনো দরকার আর আছে। পর্তুগিজ ভাইসরয় ইন ইন্ডিয়া ফ্রান্সিসকো দে আলমেইডা। এবার ফ্রান্সিসকো দে আলমেইডা প্রথম ব্যক্তি, এফ, ঠিক আছে, ফার্স্ট কিং অফ পর্তুগাল, যাকে গভর্নর অফ ইন্ডিয়া হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করা হয় 1505-এ। প্রথমত তিনি 3 বছরের জন্য অ্যাপয়েন্টমেন্ট পান, এবং ফ্রান্সিসকো দে আলমেইডার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পলিসি ছিল, সেই পলিসির নাম হচ্ছে ব্লু ওয়াটার পলিসি, যাকে আমরা কার্টেজ সিস্টেম নামে জানি। আমাদের প্রশ্ন আসতে পারে যে ব্লু ওয়াটার পলিসি বা কার্টেজ সিস্টেম, এই পলিসিটা ইনভেন্ট কে করে? এই পলিসিটা ইনভেন্ট করেন ফ্রান্সিসকো দে আলমেইডা। এবং এই সময় ফ্রান্সিসকো দে আলমেইডা সদ্য এখানে গভর্নর হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন। সদ্য গভর্নর হিসেবে এই যে অ্যাপয়েন্টমেন্টটা তিনি পেলেন, এই অ্যাপয়েন্টমেন্টের পরবর্তী টাইমে আমরা দেখতে পারলাম যে থ্রু আউট দি জার্নি খুব সুখময় ওনার হলো না। খুবই স্বাভাবিকভাবে পর্তুগাল এখানে এসে বসবাস করছে, সেখানকার দেশীয় যে রুলাররা বা সেই সময়ের আরব যে মার্চেন্টরা ছিল, তারা এখানে বিদ্রোহ ঘোষণা করছে বা তারা এখানে যুদ্ধ করছে। তারা বলছে এই পলিসি একদমই অ্যাকসেপ্টেড নয়, কিংবা বাইরের বহিরাগতদেরকে ব্যবসা বাণিজ্য করতে দেব না। এই যে চিন্তাধারা, এই যে সমস্ত কিছু, এই সময়ে পর্তুগিজদের সাথে অনেক
অনেকের লাইক দেখো এখানে কম্বাইন ইজিপ্টিয়ান অ্যান্ড গুজরাট নেভিদের একটা অশান্তি হয়, এটাকে ব্যাটেল অফ ডিউ নামে আমরা জেনে থাকি। ব্যাটেল অফ ডিউ হয়, এই টাইমে ব্যাটেল অফ চল হয়। এবার 1507 1508 কিছু কিছু বইতে থাকে, ওটা অতটা ম্যাটার করছে না, 7-8 বলেই চলে যায়। এবং এই যুদ্ধে অ্যালফেন্সোর যে পুত্র সন্তান তিনি কিন্তু মারা যান। তো তিনি কিন্তু থেমে থাকেননি, তার সন্তান মারা যাবার পরেও তিনি তার এই কন্টিনিউয়েশনটা করেছেন তার জার্নির, এবং এই জার্নির থ্রু দিয়ে আমরা দেখতে পেরেছি অনেকটাই এখানে ডেভেলপমেন্ট অনেকটাই এসেছে। কারণ এর পরবর্তী টাইমেই যখন অ্যালফেন্সো দে অ্যালবেকিউরি এলেন, তিনি রিয়েল পাওয়ারটা গড়ে তুললেন। নেক্সট প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং ইউরোপিয়ান ওয়্যার লাস্ট টু কাম টু প্রি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া অ্যাজ ট্রেডার্স? কোশ্চেনটা সোজা কোশ্চেন, বাট আমাদের অনেকেরই মনে হতে পারে আরে বাবা, লাস্ট টু কাম টু প্রি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া অ্যাজ ট্রেডার, কথাটা কিছুই না। কথাটা হচ্ছে গিয়ে ইউরোপিয়ানরা কারা লাস্ট এসেছেন ইন্ডিপেন্ডেন্সের আগে। তো আমাদের এই জার্নিতে ফ্রেঞ্চ ডাইরেক্টলি আনসার হয়ে যাচ্ছে, কারণ পর্তুগিজ সবার ফার্স্টে আসছে 1498-এ ভাস্কো দা গামা, এবং এখানে 1503-এ এস্টাবলিশমেন্ট হচ্ছে ফার্স্ট পর্তুগিজ ফোর্ট কোচিতে। প্রথমটা হচ্ছে কোচি, তারপরেরটা হচ্ছে কান্নর। ডাচরা আসছে কর্নেলিস দে হার্টম্যান 1596, এবং ডাচ তাদের ফার্স্ট ফ্যাক্টরি এখানে গড়ে তুলছে মৌসলিপট্টম আন্ধ্রাতে 1605-এ। ইংলিশদের প্রথম যিনি আসছেন তিনি হলেন ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স 1608। হকিন্স এখানে প্রথম আসছে, হুইসেল বাজাতে বাজাতে, হকিন্স হচ্ছে সিটি বাজাতে বাজাতে, লাইক আমাদের প্রেশার কুকারের মতো, মাথায় রাখতে পারো, কনফিউশন হবে না। তারপরে আমরা দেখতে পাচ্ছি 1608-এ ক্যাপ্টেন উইলিয়ামস হকিন্স যিনি আসছেন জেমসের এখানে কিং অফ ইংল্যান্ডের রিপ্রেজেন্টেটিভ হিসেবে। তারপরে 1615-তে থমাস রো এসেছেন, এবং 1616-তে কোম্পানি তাদের সাউথে প্রথম ফ্যাক্টরি করছেন মৌসলিপট্টমে। 33-এ ফার্স্ট ফ্যাক্টরি ইস্টে হচ্ছে হারিফোহরপুর বালাসোর, এবং 1600 এখানে আমরা জানি 13-তে সুরাটে ফ্যাক্টরি হচ্ছে। আমরা এটি অবশ্যই মাথায় রাখবো, কারণ আমাদের প্রশ্ন আসতে পারে প্রথম কোথায় ফ্যাক্টরি আসছে, এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তো ইংলিশদের প্রথম ফ্যাক্টরি 1613 সুরাট। ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফরমেশন হচ্ছে 1616, এবং তাদের ত্রঙ্কাবার নিয়ার তঞ্জরে প্রথম ফ্যাক্টরি হয় 1620-তে। এবং ফ্রেঞ্চ এখানে আমরা যদি দেখি ডিউরিং দি রিজিন অফ লুইস এখানে 14, কিংস ফেমাস মিনিস্টার কলবার্ড বলে একজন ব্যক্তি এখানে ফাউন্ডেশন করেন ক্যাম্পেঙ্গি দে ইন্ডিস ওরিয়েন্টালস ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কবে 1664-তে। এবং ফ্রেঞ্চদেরও ফার্স্ট এখানে হেডকোয়ার্টার যদি ধরা হয় সেটাও কিন্তু সুরাট, ফ্রেঞ্চ এবং ইংলিশ বোথ সুরাট। তো এখনো পর্যন্ত দেখো আমি মাত্র কয়েকটা কোশ্চেন আলোচনা করলাম, হয়তো ভিডিওটা অনেকটা লেন্দি হচ্ছে। তো এটার মানেটাই এটা, আমাদেরকে কিন্তু পুরো সিরিজ ওয়াইজ এগোতে হবে, এভাবেই কিন্তু আমরা ডেসক্রিপটিভ ওয়াইজে আলোচনাটা করব। এবং এর থেকেও গভীরে গিয়ে যারা পড়াশোনা করতে চাও অবশ্যই আমাদের সাথে ক্লাসে যুক্ত হতে পারো। হিস্ট্রিকে নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই, 70 to 80% আমাদের একদম সত্যি সত্যি আমরা পেয়ে যাব। আচ্ছা, হু ওয়ার দি ফার্স্ট টু স্টার্ট জয়েন্ট স্টক কোম্পানি টু ট্রেড উইথ ইন্ডিয়া? তো জয়েন্ট স্টক কোম্পানি প্রথম যারা এখানে যে সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডাচ। তো ডাচদের থেকে তেমন করে এইমাত্র যে কথাটা আমরা বললাম, যেটা মাথায় রাখতে হয় যে কর্নেলিস দে হার্টম্যান প্রথম ডাচম্যান, সুমাত্রা এবং বান্তামে তারা পৌঁছেছিলেন 1596-এ। ডাচদের এখানে আমরা দেখতে পারি ডাচরা তাদের ফার্স্ট ফ্যাক্টরি ওপেন করে মৌসলিপট্টমে 1605-এ, আর ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফরমেশনটা কিন্তু হয় 1602। তাহলে এখানে 3টে সাল আমাদের জন্য একটু প্রয়োজনীয় হয়ে যায়, 1596, 1602 এবং 1605। আর বাদ বাকি এই যে জায়গাগুলো এগুলো খুব একটা ইম্পর্টেন্ট আমাদের নয়, কেউ যদি এক্সট্রা ডেটার হিসেবে এখানে মাথায় রাখতে চাও তোমরা মাথায় রাখতে পারো, কারণ এই প্রত্যেকটি ডেটা আমরা ফলো করি স্পেকট্রাম রাজীব আহিরের বই থেকে, এবং আমি এই বইটি ফলো করে চলি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে এই রিলেটেড সামারিও আসবে। তোমরা যারা বইটি এখনো পড়ে উঠতে পারোনি, মনে করছো পড়বে, তো কোনো অসুবিধা নেই, আমি তোমাদের সেক্ষেত্রে হেল্প করব।
নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট অ্যাম্বাসেডর অফ দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভিজিটেড টু ইন্ডিয়া? তো প্রথম, দেখো এই কিছুক্ষণ আগে পড়লাম, তো প্রথম যিনি এলেন তিনি কে? ক্যাপ্টেন হকিন্স। আর বলার কিছু নেই। তো ক্যাপ্টেন হকিন্স এখানে কোর্ট অফ কোথায়, কার কার টাইমে এসেছেন? তো ক্যাপ্টেন হকিন্স এখানে এসেছেন কোর্ট অফ জাহাঙ্গীরের টাইমে, এবং 1608-এ রওনা দিলেও উনি কিন্তু এসে পৌঁছেছেন 1609-এ। 1609 ওনার এই জার্নিতে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ওনার মিশনটাই ছিল সুরাটে ফ্যাক্টরি ওপেন করা, এবং এই সময় কিন্তু দেখা যায় বেশ একটা অশান্তিপূর্ণ সিচুয়েশন তৈরি হয়। 1611-তে ইংলিশ ট্রেডিং শুরু করে দেয় মছলিপট্টমে, এবং 1616-তে তারা সেখানে ফ্যাক্টরি বানিয়ে নেয়। আমরা দেখতেই নিলাম, আগেই পড়ে নিলাম। হুইচ ইন্ডিয়ান সুলতান গিভ দি পারমিশন টু ইংলিশ টু বিল্ড আ ফ্যাক্টরি? তো কোন ইন্ডিয়ান সুলতান ইংলিশদেরকে পারমিশন দিয়েছিল ফ্যাক্টরি ওপেন করতে? তো এখানে অনেকের কনফিউশন হয়ে যেতে পারে, বিজাপুরের সুলতান, গোলকুন্ডা সুলতান, বাজিরাও সুলতান, ভাগলপুর সুলতান। তো যারা একটু পড়েছে তারা জানে সি আর ডি একদম কাটা, হতেই পারে না। এবার ব্যাপারটা যেটা রয়েছে, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তো কোন ইন্ডিয়ান সুলতান পারমিশন দিয়েছেন এখানে ইংলিশকে ফ্যাক্টরি বিল্ড আপ করতে? তো এখানে বিজাপুরের সুলতান যদি দেখো, এখানে কনফিউশন অনেকের তৈরি হতে পারে পর্তুগিজ অ্যান্ড ইংলিশকে নিয়ে, বাট সুলতান অফ গোলকুন্ডা এখানে কিন্তু ইংলিশদেরকে ফ্যাক্টরি বানানোর পারমিশন দেন, এবং এখানে সুলতান অফ গোলকুন্ডা গোল্ডেন ফারমান জারি করেন ইংলিশদের প্রতি, এবং সেটা করে থাকেন 1632-তে। প্রচণ্ড লেভেলের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, 1632-তে। তো কোম্পানি এখানে গোল্ডেন ফারমান এখানে পাচ্ছেন সুলতান অফ গোলকুন্ডার থেকে, এবং 1632-তে এই ফারমানটা পায়, এবং আস্তে আস্তে দেখা যায় 1639-এ লিজ পেয়ে যায় মাদ্রাজ এখানে। তারপর 1651 আরও একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, কোম্পানি এখানে ফ্যাক্টরি বানানোর পারমিশন পেয়ে যান হুগলি বেঙ্গল। এই সালটিও আমাদের জন্য পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট। আগের পড়ে নিলাম, দেখো 1662-তে এখানে ব্রিটিশ কিং চার্লস টু এর বিবাহ হয় ব্রেগেনজার সাথে, ডাউরি হিসেবে বম্বে পেয়ে যান। ঔরঙ্গজেব ইংলিশদেরকে একটা ফারমান দেন বেঙ্গলে ট্রেড করার জন্য 1667। এটাও মাঝে সাঝে আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়, বাট খুব একটা ইম্পর্টেন্ট নয়। বাট আলটিমেটলি যেই ফারমানটা আলটিমেটলি আমরা পাই সেটা হচ্ছে 1717-তে মুঘল এম্পেরার ফারুক শিয়ার ফারমান ইস্যু করে ম্যাগনা কার্টা অফ দি কোম্পানি, গিভিং দি কোম্পানি আ লার্জ নাম্বার অফ ট্রেড কনসেনসাস। প্রচন্ড ইম্পর্টেন্ট একটা ডেটা, ফারুক শিয়ারের ফারমান কবে ইস্যু হয়? ম্যাগনা কার্টা অফ দি কোম্পানি যাকে বলা হয় সেটা 1717। কিন্তু অনেক সময় দেখা যায় গোল্ডেন ফারমান নিয়ে যদি কথা আসে তাহলে সেটা 1632-এ সুলতান অফ গোলকুন্ডার থেকে পাওয়া ফারমান, যেটা হচ্ছে 1632-এর ফারমান। কিন্তু অনেক সময় আবার সুলতান অফ গোলকুন্ডা না থাকলে অপশানে তোমাকে চুজ করতে হবে ফারুক শিয়ার। তো এই টাইপের কিছু কিছু টেকনিক্স বা একটু ডিটেল স্টাডি দরকার পড়ে, যেই স্টাডিটা যখন করবে তখনই কিন্তু তুমি সাকসেসফুলি ডিল করতে পারবে ব্যাপারটা নিয়ে। আদারওয়াইজ ছোটোখাটো পড়াশোনা করলে কিন্তু এটা হবে না, একটু ডিটেল স্টাডি দরকার, মানে কনফিউশনটা তোমার রিডিউস হবে। নেক্সট কোশ্চেন, হু ইন্ট্রোডিউস দ্য আইডিয়া অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট ইন ডেকান? দেখো ইন্টারেস্টিং পয়েন্ট, ইন্ডিপেন্ডেন্ট স্টেট ইন ডেকান কে এই ইন্ট্রোডাকশনটা করে? তো এখানে সাদাত খান এই ইন্ট্রোডাকশনটা করে। একটু কোশ্চেনটা অনেকের ফিল হতে পারে যে না কোশ্চেনটা ঠিক ভালো লাগলো না বা আনকমন একটা পয়েন্ট। দেখো একটা কোশ্চেনের প্যারামিটারে তুমি যখন ডিল করবে তোমাকে এভাবেই ডিল করতে হবে। কিছু কোশ্চেন তোমার কাছে সহজ থাকবে, কিছু কোশ্চেন একটু আনকমন থাকবে। এই আনকমন ব্যাপারটাকে ডিল করতে পারলেই তুমি কিন্তু হিস্ট্রিতে অনেকটা বেশি নাম্বার পেয়ে যাবে। সো কে ইন্ট্রোডিউস করেন ইন্ডিপেন্ডেন্ট স্টেট ইন ডেকানের আইডিয়া? সাদাত খান এখানে ইন্ট্রোডাকশন করছেন। দ্য ফাউন্ডার অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট প্রিন্সিপালিটি অফ আওয়াধ, এখানে আমরা দেখতে পাচ্ছি সাদাত খান, যার পপুলার নাম বুরহান উল মুলক, খুব ইম্পর্টেন্ট কিন্তু। তো বুরহান উল মুলক ইনি হলেন
আবাদের একদম প্রিন্সিপাল এখানে প্রথম ফাউন্ডেশন নিয়ে ভাবনা চিন্তা করেন। তার পরবর্তী টাইমে নিউ ইন্ডিপেন্ডেন্ট স্টেট এখানে ফাউন্ড করার কথা আসে। সাদাত খান পরবর্তী টাইমে নাদির শাহর তরফ থেকে এখানে প্রেশার ফিল করে সুসাইডও করে ফেলেছিলেন, এবং তারপরে সফদার জং এখানে কন্টিনিউয়েশন করেন। এগুলো হিস্ট্রির ছোট ছোট স্টোরি, তোমাদের সাথে মাঝে মাঝেই গল্প করা হয় স্পেশাল ক্লাসের মাধ্যমে। ডেসক্রিপশনে নজর রেখো, তোমাদের সাথে কানেক্টেড থাকি সেখানে। নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং জয়েন্ড মীর কাসিম অ্যান্ড সুজাউদ্দৌলা in declaring war upon the English East India Company and was later defeated by the British at the time Battle of Buxar? সো দেখো, প্রথমত এখন আমরা দেখতে পারলাম ইউরোপিয়ান পাওয়াররা আসছে। ইউরোপিয়ান পাওয়াররা এখানে আস্তে আস্তে তাদের যে সক্ষমতা বাড়াচ্ছে, পর্তুগিজদেরকে হারিয়ে দিচ্ছে, ডাচদেরকে হারিয়ে দিচ্ছে। ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইমার্জিং অ্যাজ দি মোস্ট পাওয়ারফুল ইউরোপিয়ান কোম্পানি ইন ইন্ডিয়া। আস্তে আস্তে রাজাদের থেকে এখানে জাহাঙ্গীর, তারপর আমরা বলতে পারি আফটার দ্যাট অরঙ্গজেব, আফটার দ্যাট ল্যাটার মুঘলস, বিশেষ করে ফারুক শিয়ারের থেকে এই ডেভেলপমেন্ট হচ্ছে, তাদের ফারমান তারা পাচ্ছে। এবং এই ফারমান পাওয়ার পরবর্তী টাইমে দেখা যাচ্ছে দেশীয় রাজাদের সাথে যে অশান্তি, দেশীয় রাজারা আবার নিজেদের মধ্যে কনস্পিরেসি করছে। তো দেশীয় রাজারা যেই মুহূর্তে কনস্পিরেসি করছে, সেখানে বাইরের একজন তৃতীয় ব্যক্তি এসে দুটি মানুষের মধ্যে কি করছে, ফাটল ধরাচ্ছে। এবং এই যে ফাটলটা ধরছে সেটা কিন্তু মারাত্মক, মানে সেটা আর কখনো জোড়া লাগানো যাবে না, যেটা আমাদের দিয়ে যাচ্ছে 300 বছরের দাসত্ব। অনেক সময় আমরা বলি 200 বছরের দাসত্ব, বাট না, ঠিক 300 বছরের দাসত্ব আমরা এখানে পাচ্ছি। সো হু অ্যামং দ্য ফলোয়িং জয়েন মীর কাসিম সুজাউদ্দৌলা ইন ডিক্লেয়ারিং ওয়ার আপন দি ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি? তো এক্ষেত্রে শাহ আলম 2 হবে আমাদের আনসার। শাহ আলম 2কে নিয়ে যদি আমরা কথা বলি, তো এই ব্যক্তিকে নিয়ে দুটো ডেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কি ব্যাটেল অফ বাক্সার কার টাইমে হয়, আর তৃতীয় ব্যাটেল পানিপথের কার টাইমে হয়। তো 1761 থার্ড ব্যাটেল অফ পানিপথ, এবং তার সময় এখানে ব্যাটেল অফ বাক্সার আমরা 1764-এ আমরা দেখতে পাচ্ছি। 1759 থেকে 1806 এনার টাইমিং, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এই দেখো, এই যে শাহ আলম 2, এখানে দেখো 1757-র সাথে পলাশির যুদ্ধে পতন, এবং এই পলাশির যুদ্ধের পতনের পরবর্তী টাইমে দেখতে পারা যাচ্ছে যে মীর জাফর দেশীয় রাজাকে এখানে বিশ্বাসঘাতকতা করে ব্রিটিশকে হেল্প করেছে। কিছুদিনের মধ্যেই সে তার ভুল বুঝতে পেরেছে, তার পরবর্তী টাইমেই তার এই ভুল বোঝার ফলস্বরূপ তিনি চেষ্টা করেছেন অন্যান্য ইউরোপিয়ান পাওয়ারের সাথে ব্রিটিশদেরকে হারিয়ে দেওয়ার, বাট সাকসেসফুল সেক্ষেত্রে তিনি হতে পারেননি। যেই তিনি সাকসেসফুল হতে পারলেন না, তাকে সরিয়ে দেওয়া হলো। ব্রিটিশরা বুঝে গেল না, এ তো আর আমার পাপেট থাকছে না, একে দিয়ে আমি আমার আর কাজ করাতে পারবো না। তো ব্রিটিশরা তাকে সরিয়ে দিল। ব্রিটিশরা যেই তাকে সরিয়ে দিল, তার পরবর্তী টাইমে এখানে মীর কাসিম এলো। মীর কাসিমও সেম চেষ্টা করলেন যে চলো না দেখি ব্রিটিশদেরকে সরানো যায় কিনা, এবং যার ফলস্বরূপ এখানে মীর কাসিম, সুজাউদ্দৌলা অফ আওয়াধ, এবং এখানে তার সাথে যুক্ত হলো ব্যাটেল অফ বাক্সারের একটা প্ল্যানিং। শাহ আলম 2 তিনজনে মিলে করলেন, বাট আলটিমেটলি মীর কাসিম যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেলেন উইদাউট প্ল্যানিং। তারা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছিলেন, যার ফলস্বরূপ তারা সাকসেসফুল হলেন না। তো তাদের এই সাকসেস না হওয়ার জন্য এই প্রবলেমটা আমরা দেখতে পারলাম। 1765-এ অ্যাকর্ডিং টু দি টার্মস অফ ট্রিটি অফ এলাহাবাদ, হি ওয়াজ টেকেন টু দি ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রোটেকশন, এবং এলাহাবাদে তিনি থেকে গেলেন। মানে কি, তার মানে 1765-তে এলাহাবাদের একটা ট্রিটি হলো, এবং আমরা দেখতে পারলাম ফারমান এখানে ইস্যু করা হলো, কোম্পানি এখানে দিওয়ানি রাইট পেয়ে গেলেন বেঙ্গল, বিহার, ওড়িশা। তো এখানে একটা ইম্পর্টেন্ট দরকারি প্রশ্ন আমাদের জন্য আসে, বেঙ্গল, বিহার, ওড়িশার দিওয়ানি রাইট এখানে কোথা থেকে পাওয়া যায়? সো বেঙ্গল, বিহার, ওড়িশার দিওয়ানি রাইট আমরা এখানে পাচ্ছি কোথা থেকে? বেঙ্গল, বিহার, ওড়িশার দিওয়ানি রাইট আমরা এখানে পেয়ে যাচ্ছি
ট্রিটি অফ এলাহাবাদ থেকে। এখানে সিরিজে আমি যে তোমাদের প্রশ্নগুলো অ্যারেঞ্জ করছি না, মানে এর মধ্যে আরো কত কত প্রশ্ন আমরা কিন্তু আলোচনা করে ফেলছি, তোমরা হয়তো ডেসক্রিপশন দেখেই বুঝতে পেরে যাচ্ছ। তো মন দিয়ে একটু সিরিজটাকে ফলো করবে, বইগুলো পড়বে বা আমাদের সাথে কোর্সে যুক্ত থাকবে, তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হবে এই সিরিজে। Which Europeans were involved in Battle of Vandivas? প্রচন্ড ইম্পর্টেন্ট আরো একটা প্রশ্ন। ব্যাটেল অফ ওয়ান্ডিভাস কাদের মধ্যে হয়? সো ব্যাটেল অফ ওয়ান্ডিভাস এটি হয় ইংলিশ এবং ফ্রেঞ্চ পাওয়ারের মধ্যে। এই যে যুদ্ধ হচ্ছে, 1757 হলো, 1764 হলো, 1765 হলো। 1757-তে পলাশি হলো, 1764-তে বক্সার হলো, 1765-তে এলাহাবাদ ট্রিটি হলো। বেঙ্গল, বিহার, উড়িষ্যার দিওয়ানি রাইট পেয়ে গেল। এবং ইন দ্য মিন টাইম পর্তুগিজদের তারা হারিয়ে দিয়েছে, মানে ইংলিশদের কথা বলছি, পর্তুগিজদের হারিয়ে দিয়েছে, সাথে এখানে হারিয়ে দিয়েছে ডাচদেরকে। এবার হারানোর পালা, ড্যানিশরা অতটা সাকসেসফুলও নয়, এবং হারানোর পালা এবার অন্যতম একটা ইম্পর্টেন্ট ইউরোপিয়ান শক্তি, তারা হচ্ছে ফ্রেঞ্চ। এই ফ্রেঞ্চদেরকে সরাতে গেলে যেই যুদ্ধটা এখানে প্রচন্ড ইম্পর্টেন্ট রোল প্লে করলো সেটা হলো ব্যাটেল অফ ওয়ান্ডিভাস। সো ডিসিসিভ ব্যাটেল, বিকজ বেসিক্যালি ব্যাটেল অফ ওয়ান্ডিভাসের ব্যাকগ্রাউন্ডে যে কোশ্চেনটা আসে, কার্নেটিক ওয়ার কাদের মধ্যে হয়েছে। তো কার্নেটিক ওয়ার আমরা দেখতে পাচ্ছি, ফার্স্ট কার্নেটিক ওয়ার, সেকেন্ড কার্নেটিক ওয়ার, থার্ড কার্নেটিক ওয়ার, মানে তিনটে কার্নেটিক ওয়ার হয়েছে। ফার্স্ট কার্নেটিক ওয়ার 40 থেকে 48, কিছু কিছু বইতে থাকে 46 থেকে 46 থেকে 48। তার পিছনেও একটা লম্বা স্টোরি আছে, যারা জানো না সেক্ষেত্রে বলবো ডিটেল স্টাডি যত করবে তত তোমাদের মনে থাকবে। তো ব্যাটেল অফ ওয়ান্ডিভাস এটা একটা ডিসিসিভ ব্যাটেল, এবং এই ব্যাটেলে এখানে আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি মাসের তৃতীয় যে ব্যাটেলটা, জানুয়ারি মাসের 22 তারিখ 1760-এ এই ওয়ান্ডিভাস বা এখানে বন্দাবাসী, ঠিক আছে, যুদ্ধ হয়। কোথায় হয় রিসেন্টলি না, এটা একটা ট্রেন্ডিং কোশ্চেন, মানে ব্যাটেল অফ ওয়ান্ডিভাস কোথায়? তামিলনাড়ুতে অবস্থিত। এবং এই যুদ্ধে হেরে যাওয়ার পরে বলা যায় ইংলিশ যে পাওয়ার, সেই পাওয়ার পুরোপুরিভাবে তছনছ হয়ে যায়, এবং ইংলিশ পাওয়ার তছনছ হয়ে যাওয়ার ফলস্বরূপ সরি মানে ভেরি সরি, মানে ফ্রেঞ্চ পাওয়ার পুরোপুরিভাবে তছনছ হয়ে যায়, এবং তার পরবর্তী টাইমে ইংলিশদেরকে আটকানোর মতন আর কেউ থাকে না। জেনারেল আয়ারকুট অফ ইংলিশ টোটালি routed the French army under the Count Thomas Arthur de Lally and took Bussy as a prisoner. তো আমাদের জানতে চাই বাসিকে প্রিজনার বানানো হয়েছিল কোন যুদ্ধতে? তো বাসিকে প্রিজনার বানানো হয়েছিল ব্যাটেল অফ ওয়ান্ডিভাসে। তো এই ল্যালিকে, আয়ারকুটকে, বাসিকে আমাদের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু মেন্স লেভেলের স্টাডিতে ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। নেক্সট কোশ্চেন, which one of the following legalized the company's control over Bengal? দেখো কথাটা বলছে কোম্পানির কন্ট্রোল ওভার দি বেঙ্গল লিগালাইজ কে করেছে, লিগালিটি কে দিয়েছে। সো ব্যাটেল অফ মানে এটা একটা অ্যানালিটিক্যাল একটা পার্ট আমরা বলতে পারছি, কারণ মীর জাফরের সাথে ব্যাটেল অফ প্লাসিতে যে জয়লাভটা হয় তখন কিন্তু লিগালিটি পায় না। মীর জাফরের সাথে ব্যাটেল অফ বাক্সারের পরবর্তী কোনো লজিকই নেই, কারণ তার কাছে তখন আর পাওয়ারই নেই, সে অলরেডি পাপেট হয়ে গেছে। দ্য ট্রিটি অফ ফেব্রুয়ারি 1765 এরকম তো কোনো ট্রিটি আমরা পাচ্ছি না। তো আলটিমেটলি ইম্পেরিয়াল গ্র্যান্ড অফ দি দিওয়ানি অফ বেঙ্গল, বিহার, ওড়িশা বাই শাহ আলম টু এখানে আমাদের রাইট আনসার হয়ে যায়। সো ট্রিটি অফ এলাহাবাদ, মানে ঘুরিয়ে কানটা ধরলে ওই ট্রিটি অফ এলাহাবাদ 1765 এখানে লিগালাইজড করে কোম্পানির কন্ট্রোল ওভার দি বেঙ্গল। রবার্ট ক্লাইভ এখানে দুটো ইম্পর্টেন্ট ট্রিটি করে এলাহাবাদে, August 1765, one with the Nawab of Awadh and other with the Mughal Emperor Shah Alam II. তো মুঘল এম্পায়ার শাহ আলম II এবং নবাব অফ আওয়াধের সাথে এই যে দুটি ট্রিটি করা হয়, দুটি ট্রিটিতেই ইংলিশদেরকে প্রায়োরিটি দেওয়া হয়। শাহ আলম II কি করে? শাহ আলম II বলে, কিছুক্ষণ আগে বললাম না কি এলাহাবাদে উনি থাকতে রাজি হয়ে যান। তো শাহ আলম II reside at Allahabad to be succeeded to him by the Nawab of Awadh under the company's protection. কোম্পানির প্রোটেকশনে থাকবে, ফারমান ইস্যু করে দেয়। এবং এখানে যে ডেটাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, দিওয়ানি অফ বেঙ্গল
বিহার ওড়িশা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে দেওয়া হয় ইন দ্য লিউ অফ অ্যানুয়াল পেমেন্ট কত 26 লাখ। এই ডেটাটা ইম্পর্টেন্ট, কত 26 লাখ। এবং 53 লাখ কোম্পানি এখানে দেখতে পারা যাচ্ছে বলা হয় a provision of 53 lakh to the company in return of নিজামত function। নিজামত মানে মিলিটারি ডিফেন্স পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস অফ সেইট প্রভিন্সেস, মানে বেঙ্গল বিহার ওড়িশার এখানে নিজামত ফাংশনের জন্য এখানে 26 লাখ টাকা কোম্পানি এখানে কি করবে, অ্যানুয়াল পেমেন্ট করবে, কিন্তু কোম্পানিকে এখানে দিতে হবে 53 লাখ টাকা শুধুমাত্র এই অ্যাডমিনিস্ট্রেশনকে সামলাবে বলে। ভাবো কতটা প্রবলেমের। নেক্সট হচ্ছে একটু অন্যরকম, অ্যাকর্ডিং টু দ্য ব্যাটেল অফ চিনসুরা। সো ব্যাটেল অফ চিনসুরা, যাকে আমরা ব্যাটেল অফ হুগলি বা ব্যাটেল অফ বিদেরা বলে থাকি, এই যুদ্ধটা কিসের যুদ্ধ এবং এই যুদ্ধটার রেসপেক্টে এখানে একটা ক্রোনোলজি আমাদেরকে সাজাতে বলেছে। তো এখানে এই ক্রোনোলজিটাকে নিয়ে আমরা যদি কথা বলি সেটা কি, মানে পরপর এখানে কথা বলতে বলেছে। তো বা আমরা এইখানে মেনলি আমি তোমাদের কোশ্চেনটা এরকমভাবে গুছাই যে চলো কারেক্ট অপশন কোনটা কোনটা, ঠিক আছে। তো অ্যাকর্ডিং টু দ্য ব্যাটেল অফ চিনসুরা, ব্যাটেল অফ বিদেরা, ব্যাটেল অফ হুগলি, এটি 25 নভেম্বর 1759 হয়। ইয়া, ইটস ট্রু। হুগলি চিনসুরা মিউনিসিপ্যালিটি অফ ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, ব্যাটেল এখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মীর জাফর নবাব অফ বেঙ্গল, যিনি এখানে হেল্প করেছিলেন এবং তিনি এখানে চেষ্টা করেছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সরানোর জন্য এবং ডাচদের সাথে এই প্রগ্রেসটা তিনি করতে চান, একদমই ঠিক। তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মীর জাফর নবাব অফ বেঙ্গল অ্যাট দ্যাট টাইম যিনি ছিলেন, তিনি চান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সরিয়ে দিতে। এবং এই কিছুক্ষণ আগে আমি বললাম না যে একটা প্রচেষ্টা করা হয় যাতে সরিয়ে দেওয়াটা সক্ষম হয়, কিন্তু আলটিমেটলি সেই সাকসেসটা পাওয়া যায় না, বিকজ ইংলিশদের পাওয়ার অনেক বেশি ছিল। মানে মীর জাফর বেশ কিছুদিনের মধ্যেই রিয়েলাইজ করেন না তিনি ভুল করেছেন। তো মীর কাসিম নবাব অফ বেঙ্গল নয়, মীর কাসিমের সাথে এটি কানেক্টেড নয়, তো এটি কানেক্টেড মীর জাফরের সাথে। তো আমার জন্য রাইট আনসার 1 2 3 হয়ে যাচ্ছে। তো ডাচদের যে পাওয়ার, আমাদের যদি কোশ্চেন আসে কোন পার্টিকুলার যুদ্ধে আমরা বলতে পারি ডাচদের পাওয়ার পুরোপুরিভাবে এন্ড হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ব্যাটেল অফ হুগলি চিনসুরা, ওকে, বা বিদেরা 1759। এবং কোন পাওয়ারে ফ্রেঞ্চদের অবনতি করছে বা ফ্রেঞ্চদের একদম প্রসপেরিটি, ট্রেডিং বলো, অ্যাডমিনিস্ট্রেশন বলো, টোটালি অ্যাডমিনিস্ট্রেশনটা টোটালি স্টপ হয়ে যায়, ট্রেডিংটা কিছু অর্থে থেকে যায়, সেটি হচ্ছে কার্নেটিক। বাট থার্ড ব্যাটেল, যেটাকে ওয়ান ডিওয়াস নামে আমরা বললাম, তো কার্নেটিক হচ্ছে ইংলিশ এবং ফ্রেঞ্চের মধ্যে, আর ব্যাটেল অফ হুগলি হচ্ছে ইংলিশ এবং ডাচদের মধ্যে। নেক্সট এখানে এখানে ক্রনোলজিক্যাল অর্ডারে আমাদের সাজাতে বলা হচ্ছে ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ার, ফার্স্ট কার্নেটিক ওয়ার, আফগান ওয়ার, অ্যাংলো মারাঠা ওয়ার। এবার হিস্ট্রিতে অনেকটা প্রবলেম তোমরা ফেস করো, যে তোমরা ভাবো কি সালগুলো কি করে মুখস্থ রাখবো, এত তো ডিফিকাল্ট ব্যাপার, ভীষণ সমস্যার ব্যাপার। বাট না, হিস্ট্রি যারা পড়েছে, যারা আমার কাছে পড়েছো, ক্লাস করো বা যারা পড়ো, হিস্ট্রি কিন্তু খুব সোজা সাবজেক্ট, হিস্ট্রিকে বেশে পড়াটা খুব দরকারি, সাল কিন্তু ইজিলি মনে থাকবে। এখানে যে যুদ্ধগুলো আমরা দেখতে পাচ্ছি, অ্যাংলো মাইসোর ওয়ার, মারাঠা ওয়ার একটু পরের দিকের, আফগান ওয়ার একটু পরের দিকের, এখানে প্রথম সেটি হচ্ছে কার্নেটিক। তো তোমাকে চুজ করতে হবে, দেখো দুই সবার প্রথমে কোথায় আছে। তো ভয় পাবে না, অনেকে এই ক্রনোলজি কোশ্চেনগুলোতে ভয় পেয়ে যায়। তো দুই আমি দেখতে পাচ্ছি প্রথমে আছে এখানে এবং এখানে। এবার একটাতে আমরা যদি দেখি মাইসোরের সাথে যুদ্ধটা আগে হয়, তারপরে হয় আমার মারাঠার সাথে। তো এবার আমাকে দেখতে হবে মাইসোর আগে কোথায় আছে, মানে 2-এর পরে 1, তারপরে আসবে 4, সে যেভাবেই হোক না কেন। এবার এই যে অ্যাংলো মারাঠা ওয়ার, মাইসোর ওয়ার, এই যে চেঞ্জেসটা, এই যে ক্রোনোলজিটা, সেটা যদি আমরা একটু দেখি, তো দেখো প্রথম কার্নেটিক ওয়ার, এই যে আমি বললাম 40 থেকে 48, এবং এইখানে যে যুদ্ধর এন্ডিংটা আমরা এখানে দেখতে পারি সেটি হচ্ছে ট্রিটি অফ আইক্সলা চ্যাপেল এখানে সাইন হয়।
অনেক সময় আমাদের ট্রিটিটাও জানতে চাওয়া হয়। সেকেন্ড কার্নেটিক ওয়ার 49 থেকে 54 হয়, বলতে পারবে এখানে কোন ট্রিটির মাধ্যমে সেকেন্ড কার্নেটিক ওয়ার এন্ড হয়? আর থার্ড কার্নেটিক ওয়ার, যাকে আমরা এখানে দেখতে পারলাম কিছুক্ষণ আগে 60-র মধ্যে ব্যাটল অফ ওয়ান্ডিবাস বললাম, 58 থেকে 63, এখানে পিস ট্রিটি অফ প্যারিস হয় 63-তে। অ্যাংলো মাইসোর ওয়ার নিয়ে আমরা যদি কথা বলি, অ্যাংলো মাইসোর ওয়ার, এখানে আমরা প্রথম অ্যাংলো মাইসোর ওয়ার হয় 67 to 69, ট্রিটি অফ ম্যাদ্রাস প্রথম মাইসোর ওয়ারের এন্ডিং, গভর্নরের নাম হচ্ছে এখানে ভেরেলেস্ট। সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ার হয় 1780 থেকে 84, ট্রিটি অফ ম্যাঙ্গলোর, ওয়ারেন হেস্টিং এখানে গভর্নর। থার্ড অ্যাংলো মাইসোর ওয়ার হয় 90 থেকে 92, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কর্নওয়ালিস ছিলেন এবং প্রচণ্ড ইম্পর্টেন্ট একটি ট্রিটি অফ সেরেঙ্গাপত্তম। এবং আমাদের ফোর্থ অ্যাংলো মাইসোর ওয়ার হয় 98 to 99, গভর্নর নেম হচ্ছে লর্ড ওয়েলেসলি। এই যে স্লাইডটা না, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ইজ ইম্পর্টেন্ট, ইচ অ্যান্ড এভরি ডেটা ইজ ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা ডেটার থেকে আমাদের প্রশ্ন আসে। তাহলে আমাদেরকে এই জায়গাটাকে ধরতে হবে যে প্রত্যেকটা ডেটা যখন আমি এখানে দরকারি এখানে দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ডেটা কি করে মুখস্থ রাখবো। দেখো, গল্প ছাড়া যদি শুধুমাত্র এমসিকিউ বেসিসে পড়তে যাও তাহলে কিন্তু অতটা মনে রাখাটা ডিফিকাল্ট হয়ে যাবে। তোমাকে স্টাডি করতে হবে, ব্যাপারটাকে এখানে বুঝতে হবে, দেন তুমি আনসারের কাছাকাছি পৌঁছাতে পারবে। মারাঠা ওয়ার, এখানে আমরা যদি দেখি ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার 75 to 82। তাহলে এবার দেখে নাও তো যে ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ার 67 to 69 আর এটা 75 to 82, তাহলে উত্তরটা হয়ে গেল না? ঠিক, এখানে ওয়ারেন হেস্টিং ছিলেন, এখানে ট্রিটি অফ সলবাই হয় প্রথমে, তারপরে ট্রিটি অফ সুরাট হয়, কারণ মারাঠাদের যে স্টোরিটা, মাইসোরের যে স্টোরিটা অনেকটা বড় স্টোরি। তারপরে এখানে সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার হয় 3 থেকে 5, গভর্নর এখানে ওয়েলেসলি। থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার হয় 17 থেকে 19, গভর্নর এখানে ময়রা। আর ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার 45 to 46 আমরা দেখতে পারি, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রিটি এখানে 1846-এর ট্রিটি অফ লাহোর। আর অ্যাংলো শিখ ওয়ার 48 to 49। তো ওই ডেটাগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা নিজেরা খাতায় নোট করে নিও, প্রত্যেকটি ডেটার সাথে নিজেদের প্রিপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাও। Who among the following Governor General created the Covenanted Civil Service of India, which later came to known as the Indian Civil Service? তো সিভিল সার্ভিস পরীক্ষার সাথে যে ব্যক্তির নাম অত্যন্ত পরিমাণে উল্লেখযোগ্য তিনি হলেন কর্নওয়ালিস। আমি তোমাদের বলেছিলাম কর্ন খেতে খেতে পরীক্ষা দিতে যাও, মজা করার জন্য ইস কর্নওয়ালিস ইন্ডিয়ান সিভিল সার্ভিস। তো লর্ড কর্নওয়ালিসের সাথে ভীষণভাবে কয়েকটা পয়েন্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট। 86 থেকে 93 লর্ড কর্নওয়ালিসের টাইম লাইন। থার্ড অ্যাংলো মাইসোর ওয়ার ট্রিটি অফ সেরেঙ্গাপট্টম কর্নওয়ালিসের টাইমে হয়। সানসেট ল কর্নওয়ালিসের টাইমে আসে, যাকে আমরা পার্মানেন্ট সেটেলমেন্ট অফ ল্যান্ড রেভিনিউ ইন বেঙ্গল নামে জানি। তারপরে এখানে ওনার পরবর্তী আরও একটা টার্ম আসে, বেশ কিছু বছর বাদে উনি আবার আসেন। তিনি লর্ড কর্নওয়ালিসের সাথে কোর্ট সিস্টেমের কানেকশন রয়েছে, বিকজ স্টেট, ডিস্ট্রিক্ট, প্রভিন্স উনি কোর্ট সেট আপ করেন। পুলিশ সার্ভিস মানে অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টটাকে উনি একটু ভালো করে দেখার চেষ্টা করেন। লর্ড কর্নওয়ালিসকে ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস বলা হয়ে থাকে। খুব ইম্পর্টেন্ট ডেটা, মাথায় রেখো। নেক্সট কোশ্চেন, which among the following states was first annexed by the Lord Dalhousie under the doctrine of lapse? So Dalhousie, D doctrine of lapse. সো ডালহাউসি ডক্ট্রিন অফ ল্যাপসের দ্বারা ডালহাউসি প্রথম যে স্টেটকে এখানে ক্যাপচার করেন তার নাম হলো সাতারা। এবং এখানে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশ পাওয়ার আমাদের এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট অনুযায়ী অনেকটা গ্রো করে গেছে। দেশীয় রাজাদেরকে অবনতি ঘটিয়ে তাদের সুপ্রিম পাওয়ারে তারা পৌঁছে গিয়েছে, এবং ডক্ট্রিন অফ ল্যাপসে এর দ্বারা আমরা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে দেশীয় রাজাদের মধ্যে যাদের সন্তান নেই, এখানে দুটো পয়েন্ট খুব গোলায় তোমাদের আমি জানি। একটা হচ্ছে ওয়েলেসলির সাবসিডিয়ারি অ্যালায়েন্স, ওয়েল সাব বলে মনে রাখবে, সব কিছুই আর কি ঠিক, ওয়েল সাব। আর ডি ডক্ট্রিন অফ ল্যাপস। এই যে ট্রিক্সগুলো দেওয়া, ট্রিক্সগুলোর একটি মাত্র কারণ যাতে তোমরা ভালো করে পড়তে পারো। এরকম প্রচুর ট্রিক্স আছে আমাদের, মানে তোমাদের পড়াটা ভীষণই সোজা এবং পড়াটা খুবই ইন্টারেস্টিং হয়ে যাবে। আমাদের সাথে ক্লাসে জয়েন করে যেও যদি প্রয়োজন বোধ করো। তো ডক্ট্রিন অফ ল্যাপসে কি করা হলো, দেশীয় রাজাদের
নিজস্ব পুত্র সন্তান যদি না থাকে দত্তক পুত্রকে এখানে মানা হবে না, এরকম একটা বলা হলো কথা। তো শোষণ কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং এই ডক্ট্রিন অফ ল্যাপসের দ্বারা এই যে অ্যাডাপ্টেড সনকে পরবর্তী টাইমে এখানে যোগ্য পুত্র সন্তান হিসেবে ধরা হবে না এবং সেই রাজা তার রাজত্ব হারিয়ে ফেলবে ব্রিটিশদের কাছে। এবং হিন্দু ল অনুযায়ী, ইন্ডিয়ান কাস্টম অনুযায়ী এই পয়েন্টটাকে অনেকটা পরিমাণে কিন্তু কোশ্চেন মার্কে রাখা হয় এবং এটা অনেকেরই বক্তব্য কি তখনকার দিনে তো রাজারা অনেক বিবাহ করতেন, তাহলেও কেন এই সমস্যা? তো এরকম কিন্তু সমস্যা এসেছে, আমরা দেখতে পেরেছি। মহারাজা রঞ্জিত সিং হ্যাড annexed a few of his feudatory principalities on the account of lapse। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। মানে ডক্ট্রিন অফ ল্যাপস এটা কাদের কাদের পলিসি? ইংলিশদের পলিসি। এই একই পলিসিকে ব্যবহার করে আমাদের দেশীয় রাজাদের মধ্যেও কিন্তু অ্যাগ্রেসিভনেস দেখতে পারা যায়, কারণ তারা প্রথমে ভাবছে যে চলো ব্রিটিশরা আমাদের কাছে ভালো, মানে ব্রিটিশরা আমাদের জন্য রাইট, বাট আলটিমেটলি দেখা যাচ্ছে না, ব্রিটিশরা কিন্তু আমাদের জন্য ঠিক নয়। নেক্সট হচ্ছে হু অ্যামাং দ্য ফলোয়িং ইউজ দ্য ড্রেন অফ ওয়েলথ ফর দি ফার্স্ট টাইম। প্রথমবার তো ড্রেন অফ ওয়েলথ নিয়ে মানে আর কাউকে কোশ্চেনটা করাই যাবে না, বিকজ আমাদের জন্য উত্তর হয়ে যাচ্ছেন একজনই, দাদাভাই নারোজি। তো ইকোনমিক ড্রেন এই যে কনসেপ্টটা ইন্ডিয়াতে প্রথমবার যিনি কথা বলেন এবং মানুষজন আস্তে আস্তে আমাদের যে পলিসি, ইকোনমিক পলিসি আস্তে আস্তে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, ইকোনমিক ডিপার্টমেন্ট, সোসাইটির অ্যাডভান্সমেন্ট সবটাই এখানে চলে যাচ্ছে কার কাছে? সব পরিস্থিতিতেই আমরা দেখতে পাচ্ছি এটি চলে যাচ্ছে একমাত্র এই ধ্যান ধারণা পুরোটা মেনটেন করার ইংলিশের কাছে। তো প্রথম মানুষজন বুঝতে পারেনি, তারা ভেবেছে ঠিক আছে চলো ফাইন, ব্রিটিশ পাওয়ার এসেছে, অ্যাডভান্সমেন্ট হচ্ছে, মডার্নাইজেশন আসছে, আমাদের তো ভালো। বাট আলটিমেটলি যত দিন যাচ্ছে তখন তাদের শোষণ বেড়ে যাচ্ছে। কর্নওয়ালিস 1793 বন্দোবস্ত আনার চেষ্টা করলেন, বাট আলটিমেটলি হেল্প কি কিছু হলো না তো, বাট শোষণ যত বেড়ে যাচ্ছে, এবার একটা টাইম আসছে যে টাইমে পিপল গট রিয়েলাইজড এরা আমাদের ঠিক ভালো চায় না, আমাদের এখানকার পলিসিকে ব্যবহার করে এরা আমাদের উপরে এক্সপ্লয়টেশন করছে। এই ড্রেন থিওরিকে ফরওয়ার্ড করা হয় দাদাভাই নরোজি তার যে বই পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়ার দ্বারা। প্লিজ ভিডিওটি ভালো লাগলে নিজের 5টি বন্ধুর কাছে এই ভিডিওটিকে পৌঁছে দিও, যাতে আমরা সুন্দরভাবে গ্রো করতে পারি এবং একটা বেশ কম্পিটিটিভ জগতে কম্পিটিশনকে নিয়ে পড়াশোনা করতে পারি। প্লিজ এটা তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। মেজর এই যে ড্রেন থিওরির যে কম্পোনেন্ট ছিল সেটা ছিল স্যালারি, পেনশন, সিভিল মিলিটারি অফিসিয়াল এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের রেসপেক্টে এটা একটা অন্যতম ইম্পর্টেন্ট দিক আমরা দেখতে পারি। এবং দেখা যাচ্ছে যত সময় অতিবাহিত হয় এটি প্রমাণিত হয় যে ব্রিটিশরা আমাদের এখান থেকে র মেটেরিয়াল চিপ প্রোডাক্টে কিনে নিয়ে তারা এখানে এক্সপোর্ট করছে হাই ভ্যালুতে, এবং এই যে এক্সপোর্টটা তারা করছে তার জন্য তাদের বিশাল মুনাফা হচ্ছে। আমাদের ভারতবর্ষকে তারা আমাদের এখানকার ওয়েলথ নিয়ে গিয়ে তাদের দেশে এখানে পুঁজি করছে এবং আস্তে আস্তে দেখা যায় আমাদের এখানকার মানুষজন তাদের যে ডেভেলপমেন্ট, প্রসপারিটি, হেলথ, এডুকেশন সবটা স্টপ হয়ে যাচ্ছে। ওভারঅল ইকোনমিক কন্ডিশন এখানে গ্রো করছে না। নেক্সট কোশ্চেন, নীল দর্পণ এটি একটি প্লে বেসড অন দি স্টোরি অফ ইন্ডিকো রেবিলিয়ন অফ দি বেঙ্গল 1860-61। হু অথর্ড ইট? তো নীল দর্পণ এখানে যিনি লিখেছিলেন তিনি কে? তো খুবই স্বাভাবিকভাবে আমাদের উত্তরটি দীনবন্ধু মিত্র। তো দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নিয়ে যদি কথা বলা হয়, এই যে শোষণ নিয়ে কথা বলছি, শোষণ বেড়ে চলেছে, এখানকার রাজা তারা এতদিন ধরে প্রজা তথা তাদের এই সময়ে যে চাষি ভাইরা তাদের উপর অত্যাচার চলেছে, চাষির পরিবারের উপর এতদিন ধরে যে ফসলটা উৎপন্ন হচ্ছিল, আমরা সেলফ সাফিসিয়েন্ট ছিলাম ফুডের দিক থেকে, তো আমাদের উপর অত্যাচার করা হলো ইন্ডিকো প্ল্যান্টেশনের জন্য, নীল চাষ করার জন্য। কারণ এখানে নীল চাষে নাকি ইউরোপিয়ানদের অনেকটা বেশি পরিমাণে মুনাফা সে পায়। সো ইন্ডিকো প্ল্যান্টাররা, ইউরোপিয়ানরা এক্সপ্লয়েট করতে থাকলো লোকাল পিজেনদেরকে, তাদের জমির
অধিকাংশ জায়গাতেই 3 কাঠিয়া সিস্টেম তারা চালু করলো এবং এই 3 কাঠিয়া সিস্টেমের জন্য জমির উর্বরতা আস্তে আস্তে কমতে শুরু করলো। তো মানুষকে দেখো, অ্যাডভান্সমেন্ট না থাকলে মানুষ বেঁচে যেতে পারে কিন্তু খেয়ে পড়ে, বাট যদি খাদ্যটাই না থাকে, রুটি কাপড়া মাকান এই 3টে বেসিক নেসেসিটি যদি ফিল আপ না হয়, তাহলে একটা মানুষ থাকবে কি করে, বাঁচবে কি করে? তো এই জায়গা থেকে এই সমস্যাটা হয় এবং এখানে দেখতে পারা যায় ইলিগাল বিভিন্ন কাজকর্ম শুরু হয়ে যায়, উইমেন চিলড্রেনদেরকে আটক করে নেওয়া হয়, ক্রপস ডিস্ট্রাকশন করে দেওয়া হয় এবং প্রিজেনদের এই এক্সপ্লয়টেশনটা এত পরিমাণেই বাড়তে থাকে, প্রিজেনরা এবার বিদ্রোহ করে এবং এই বিদ্রোহে দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণু বিশ্বাস নদিয়া ডিস্ট্রিক্টে তারা বিদ্রোহ করে এবং এর প্রভাবে একটা বড় রিভল্ট হয় 59 to 60। এই ডিউরেশনটা ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, থ্রু উইচ ওয়ান অফ দি ফলোইং ওয়ার কমার্শিয়াল অ্যাক্টিভিটি অফ দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফাইনালি পুট টু অ্যান এন্ড? তো কমার্শিয়াল অ্যাক্টিভিটি এন্ড হয়ে গেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষেত্রে। তো কমার্শিয়াল অ্যাক্টিভিটি এখানে যদি ফাইনালি পুট টু অ্যান এন্ড নিয়ে আমরা কথা বলি, তো চার্টার অ্যাক্ট ফাইনালি পুট বলেছে কিন্তু সেটা হবে 33। 1813-তে টি অ্যান্ড চায়নার সাথে ট্রেড বাকি ছিল, 33-এ ফুললি স্টপ হয়ে যায়। তো ফাইনালি স্টপ এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে 1833। এই 1833-এর অ্যাক্টের গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে যায় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং প্রথম এমন যে ব্যক্তি ছিলেন তিনি হলেন লর্ড উইলিয়াম বেন্টিং। এবং এই সময়কালে আমরা দেখতে পারি যে আস্তে আস্তে কমার্শিয়াল অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যাওয়ার পরে তারা পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হিসেবে এখানে জায়গা করে নেয়। নেক্সট কোশ্চেন, which of the following is not one of the Indian ruler zamindars who remained loyal to the company during the revolt of 1857? So কোশ্চেনটাকে ভালো করে না বুঝলে না উত্তরটা ভুল হয়ে যাবে, কারণ কোশ্চেনের মধ্যে একটা নট আছে। which of the following is not one of the Indian ruler zamindar who remained loyal to the company during the revolt of 1857? কে রয়্যাল ছিল, সরি লয়াল ছিল না। তো লয়াল এখানে আমরা যদি দেখি যে ছিলেন না, তার ডেটাটা এখানে যদি দেখি, সো কোশ্চেনটার আনসারটা তোমাদের এগেইন গল্পটা বোঝা উচিত। এই 1857-এর যে যুদ্ধ, এই যুদ্ধতে অনেকে পার্টিসিপেট করেননি। এবার এই কোশ্চেনের মধ্যে অনেক সময় অনেক বিতর্কিত চিন্তাভাবনা থাকে, সমস্যা হয়ে যায় এবং আমাদেরকে ব্যাপারটাকে বুঝতে সমস্যা হয়। কিন্তু তোমাদেরকে আমি যদি বলে দিই, বেসিক্যালি এই 1857 যে বিদ্রোহ, এই এতদিন ধরে শোষণ হচ্ছে, নীল চাষ বা চাষিরা মিলে এবার বিদ্রোহ করছে, ম্যাক্সিমাম ইন্ডিয়ান যে রুলার তারা কিন্তু এখানে পার্টিসিপেট করেনি, কারণ তাদের চিন্তা ভাবনা যে তোমরা এখানে বিদ্রোহ করছো তাতে আমাদের কি, আমরা এখানে ব্রিটিশকে হেল্প করে যাব। তো রুলার ডিড নট পার্টিসিপেটেড ইনক্লুডিং সিন্ধিয়া অফ গোয়ালিয়র, হোলকার অফ ইন্দোর, রুলার অফ পাটিয়ালা, সিন্ধ অ্যান্ড আদার শিখ। এখানে চিফটেইন অ্যান্ড মহারাজা অফ কাশ্মীর এনারা পার্টিসিপেট করেননি। ইনডিড by one estimate not more than 1/4 of the total area and not more than 1/10 of the total population was affected। এবং এই এফেক্ট থাকলেও কিন্তু অনেকে যারা পার্টিসিপেট করেনি তাদের জন্যই কিন্তু এই 1857 বিদ্রোহ আমরা দেখতে পারি সাকসেসফুল হয়নি। আজকে আমাদের লাস্ট কোশ্চেন, আ ন্যাশনাল রিভল্ট রুটেড ইন ডিপ মিসট্রাস্ট, হু অ্যামং দ্য ফলোইং গেভ দ্য অ্যাবাভ স্টেটমেন্ট? A national revolt rooted in deep mistrust। তো আমাদের এই যে বিভিন্ন বিদ্রোহগুলো হলো এবং এই বিদ্রোহগুলোর মধ্যে বিভিন্ন জায়গা থেকে ট্রাস্ট খুব একটা ইস্যু কাজ করে। তো এখানে আমরা যার নামটা দেখব তিনি হলেন বেঞ্জামিন ডিসরায়েলি। তো রিভল্ট অফ 1857-কে নিয়ে অনেকেই অনেক বক্তব্য রেখেছেন। 1857 was a struggle of the soldier peasant democratic combined against foreign imperialism as well as indigenous landlordism। এটা বলা হয় মার্কসিস্ট
মার্কসিস্ট ইন্টারপ্রিটেশনের দ্বারা। তো এখানে বলছে সোলজার এবং পিজেন্টদের একটা কম্বাইন্ড ডেমোক্রেটিক একটা স্ট্রাগল এগেনস্ট ফরেন ইম্পেরিয়ালিজম পলিসি। আর হলমস, তিনি একে বলেন ক্ল্যাশ অফ সিভিলাইজেশন অ্যান্ড বারবেরিয়ানস। আর হলমস, বারবেরিয়ান। বেঞ্জামিন ডিসরায়েলি, একেই ন্যাশনাল রিভল্ট বলেন। তো বেঞ্জামিন ডিসরায়েলি ন্যাশনাল রিভল্ট বলছেন। এসএন সেন, একে বলছেন সেপয় মিউটিনি। আউটর্যাম observed that the revolt was a Muslim conspiracy to overthrow the British from India. Outram Veer Savarkar, who told 1857 rebellion as the first independence struggle, the first war of Indian independence. It is difficult to avoid the conclusion that so-called first national war of independence of 1857 is neither first nor national nor war of independence by R.C. Majumdar. তো এই যে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা পয়েন্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা ডেটার সাথে আমাদের সাথে পরীক্ষাতে কোশ্চেন আসে, প্রত্যেকটা পয়েন্ট থেকে কোশ্চেন আসে। সো এই ইচ অ্যান্ড এভরি ডেটা আমি যে তোমাদের সাথে ডিসকাশনটি করলাম, তো আমার একটা বক্তব্য তোমাদেরকে এটাই বলার যে এই যে এতগুলো কোশ্চেন নিয়ে আমরা ডিল করছি, এত কমিউনিকেশন করছি, তোমাদের এই ডিটেল আলোচনাটা ঠিক লাগছে কিনা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। তোমরা নতুন কিছু শিখতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা। তোমাদের সাথে যে ডিফারেন্ট কোর্সেসগুলো আমাদের চলছে, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির ফ্রিডম স্ট্রাগলের কোর্স আবার আসছে তোমাদের জন্য, তাই নিজেদেরকে প্রিপেয়ার করো, আমাদের সাথে যুক্ত থাকো। প্রচুর কোর্সেস এরকম আসবে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিকে বোঝার জন্য, শেখার জন্য। অঙ্কিতা লাইভ কোর্সটি তোমরা ব্যবহার করতে পারো তোমাদের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে। সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো, রেগুলারিটি মেনটেন করো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে, টেক কেয়ার। ভিডিওটি ভালো লাগলে লাইক করো। নেক্সট পার্টগুলো অপেক্ষায় থাকলাম। ভালোবাসা এই ভিডিওটিকে দিলে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। টাটা।